ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কুয়েতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে অভিযান পরিচালনার সময় নিজেদের গুলিতে যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায়। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। IRGC জানায় রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন, না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। এদিকে ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত অন্তত 31 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের 50টির বেশি গ্রামের মানুষকে বাড়ি ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল প্রতিনিয়ত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। এছাড়া বিনতে জেবেইল শহর সহ দক্ষিণ লেবাননের 50টিরও বেশি গ্রামের মানুষকে তাদের বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে তেল আবিব। হামলার মুখে জীবন বাঁচাতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এটি ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবানন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, আরামকোর রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলার পর সতর্কতামূলকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হলেও মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই তেল শোধনাগারে আঘাত বাজারে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানে আক্রমণের আগে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন সৌদি যুবরাজ, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। বিশ্লেষণে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল সৌদি আরব ও ইসরায়েল। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গেল 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপের আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও দেশটির ইসলামী শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে হামলার জন্য কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপের আহ্বান জানান। একই সময়ে প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানকে অস্তিত্বের হুমকি আখ্যা দিয়ে হামলার পক্ষে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করেন। প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ওয়াশিংটনে বৈঠকে সৌদি যুবরাজ সতর্ক করেছিলেন, এখন আঘাত না করলে ইরান আরও শক্তিশালী হবে। তবে একই সময়ে রিয়াদ ঘোষণা দেয়, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো সুরক্ষা এবং তেহরানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার কৌশলগত ভারসাম্য থেকেই এমন দ্বৈত বার্তা এসেছে। গেল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে পদার্পণ করেছে। কে হবেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3 যুগেরও বেশি সময় ধরে দেশ শাসন করা খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর ওপর। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে শর্ত হলো, নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল অনুগত্য থাকতে হবে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বর্তমানে আলোচনায় রয়েছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। এরপরে আলী রেজা আরাফির নাম আলোচনায় রয়েছে। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ইসলামিক সায়েন্স একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নামও শোনা যাচ্ছে, যদিও তিনি সরকারি কোনো পদে নিযুক্ত নন। দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকদের সঙ্গে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। এছাড়াও তালিকায় রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজেই। তিনি 1991 থেকে 1994 সাল পর্যন্ত গোয়েন্দা মন্ত্রণালয়ের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশের শাসনভার পরিচালনা করবে। এই কাউন্সিলে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই পরিষদ নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তদারকি করবে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরায়েলকে খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। সেই খবরের ভিত্তিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও উপস্থিত থাকবেন এমন তথ্য পায় সংস্থাটি। এরপরই হামলার সময় বদলে ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এ কৌশলেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে দ্রুত সময়ে হত্যা করা সম্ভব হবে। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। ঘাঁটি থেকে উড্ডয়ন শুরু করে একের পর এক যুদ্ধ বিমান। বিমানগুলো ছিল দীর্ঘ পাল্লা ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা পর ক্ষেপণাস্ত্রগুলো তেহরানের কমপ্লেক্সে আঘাত হানে। এ সময় কমপ্লেক্সের একটি ভবনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। পাশের আরেকটি ভবনে ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। সিআইএ কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরার এমনকি অভ্যাসেও নজর রেখেছিল। খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের সঙ্গে নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে ইসরায়েল। এ হামলা দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্যের সমন্বয় ছিল। বিশেষ করে গেল কয়েক বছরের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করে। নিজের আমেরিকা ফার্স্ট নীতি আর শান্তির প্রতিশ্রুতি ভুলে ইরানের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ট্রাম্পের নিজের নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ছক বাস্তবায়নের অংশ। States military began major combat operations in Iran. ডোনাল্ড ট্রাম্পের মুখে এখন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো সুর। গত মে মাসেও যিনি বলেছিলেন বিদেশি শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্র আর নাক গলাবে না, সেই তিনি এখন ইরানে স্বাধীনতা আনার দোহাই দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের পেছনে মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলি এজেন্ডাই মুখ্য। গত 2 দশক ধরে ইসরায়েল ওয়াশিংটনকে যেভাবে পরিচিত করেছে, এই হামলা তারই চূড়ান্ত ফল। যুদ্ধের নেপথ্যে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হুমকিকে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করার পর নেতানিয়াহু নতুন করে ভয় দেখান ব্যালিস্টিক মিসাইল নিয়ে। ট্রাম্পও সেই সুর মিলিয়ে দাবি করেছেন ইরানি ক্ষেপণাস্ত্র নাকি শিগগিরই যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানবে। যদিও তার এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা তথ্যেও এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যখন ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফলপ্রসূ কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক তখনই শুরু হলো এই আক্রমণ। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের জামাল আবদি মনে করেন, কোনো কূটনৈতিক সমাধান যেন না হয় সেটি নিশ্চিত করতেই আলোচনার মাঝপথে যুদ্ধ শুরু করা হয়েছে। ট্রাম্পের নিজস্ব ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেখানে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছিল, সেখানে এই যুদ্ধ মার্কিন জনগণের ইচ্ছারই পরিপন্থী বলে মনে করেন অনেকে। জনমত জরিপে মাত্র 21% মার্কিন নাগরিক এই যুদ্ধের পক্ষে মত দিলেও ট্রাম্প একে বলেছেন মহৎ মিশন। নিজ দেশের সীমানা ছেড়ে 1000 মাইল দূরের এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কি দেবে, নাকি আরও একটি দীর্ঘস্থায়ী সামরিক চোরাবালিতে আটকে যাবে যুক্তরাষ্ট্র? সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। হরমুজের কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়ায় প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59।
ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে দুটি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC জানায় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে গেছে। অবশ্য জাহাজগুলোকে প্রণালী এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে ইরান। প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন পর্যন্ত তেল পরিবহন ও উৎপাদন অবকাঠামো কোনো পক্ষের প্রাথমিক লক্ষ্যবস্তু না হয় বাজার বর্তমানে আতঙ্কিত নয় বলে জানিয়েছে MTC রিসার্চের জ্বালানি গবেষণা প্রধান। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।